কেমিস্ট্রি মোটেও কঠিন সাবজেক্ট নয় যদি তুমি ভালো করে বোঝো। নট অনলি দ্য কেমিস্ট্রি, যে কোনো সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং না ক্লিয়ার থাকে তাহলে ওই সাবজেক্টটা তোমার জন্য কঠিন লাগবে। কেমিস্ট্রি এমনই একটা সাবজেক্ট, ইলেকট্রোকেমিস্ট্রি সিরিজে তোমরা মোটামুটি এখন অবধি যা লেকচারগুলো দেখেছো, আশা করি তোমাদের জিনিসগুলো ডিফিকাল্ট লাগেনি। তার কারণ হচ্ছে তোমরা জিনিসগুলো আমার সঙ্গে সঙ্গে বুঝেছো এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো। Hello students, this is your NKD sir and welcome to another lecture of electrochemistry. ইলেকট্রোকেমিস্ট্রির আজকের এই লেকচারে আমরা শিখব গাঢ়ত্ব কোষ সম্পর্কে। বিশ্বাস করো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখানে যে সব রিয়াকশানগুলো করানো হবে বইতে জিনিসগুলো রয়েছে, তোমরা আমার সঙ্গে সঙ্গে খাতায় প্র্যাকটিস করবে এবং অন্য সময় বইতে আর যেসব এক্সাম্পলগুলো রয়েছে ওগুলো তোমরা নিজে থেকে বই না দেখে দেখে প্র্যাকটিস করবে। বইয়ের এক্সাম্পলটা তুলে নেবে খাতায়, তারপরে নিজের থেকে জিনিসগুলো প্র্যাকটিস করবে। দেখো বইতে যেসব প্রবলেমগুলো সলভ করে দেওয়া আছে সেগুলো তোমার দেখে ইনিশিয়ালি মনে হবে খুবই ইজি, দেখে নিচ্ছ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, বাট ট্রাস্ট মি ওইভাবে দেখে নিয়ে রেখে দিলে কখনো হবে না। তোমাকে নিজেকে হাতে কলমে ওগুলো প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় তুমি নামাতে পারবে না। এদিক ওদিক করে ভুলভাল ইকুয়েশন তুমি সাজাবে। সুতরাং তোমাদের প্রতি একটাই সাজেশন, সেটা হচ্ছে তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে এই ইকুয়েশনগুলো। আর ইলেকট্রোকেমিস্ট্রির আগের লেকচারগুলো কেমন লাগলো জানাবে। সো আজকের লেকচারটাকে এনজয় করো এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই ভিডিওটিতে একটা লাইক মেরে দেবে। চলো তাহলে লেকচারটাকে এনজয় করো। তাহলে শুরু করছি আর একটা নতুন টপিক, সেটা হচ্ছে গাঢ়ত্ব কোষ। ঠিক আছে, খুব সিম্পল জিনিস, একটু ভালো করে বুঝলেই হলো, দ্যাটস ইট। হ্যাঁ, নাথিং। তো গাঢ়ত্ব কোষ হচ্ছে বলতে পারো টাইপ অফ গ্যালভানিক সেল, একটা ডিফারেন্ট টাইপের গ্যালভানিক সেল। এখানে শুধুমাত্র আগের যে গ্যালভানিক কোষগুলো দেখেছিলাম তার থেকে একটু ডিফারেন্ট। তাহলে কোন পার্সপেক্টিভে এগুলো একটু ডিফারেন্ট সেটা তোমাদের আমি বলবো, যে কোন পার্সপেক্টিভে ওগুলো আগের তুলনায় একটু ডিফারেন্ট। বাট এখানেও কিন্তু তড়িৎ শক্তি পাবো, ইটস আ টাইপ অফ গ্যালভানিক সেল। এখানে একটু অন্যরকম ব্যাপার রয়েছে। গাঢ়ত্ব কোষ নামটা শুনে বুঝতে পারছো যে গাঢ়ত্বের কিছু একটা ব্যাপার রয়েছে। কনসেন্ট্রেশন সেল বলা হচ্ছে, CONC মানে কনসেন্ট্রেশন, শর্টে লিখেছি। গাঢ়ত্বের কোনো একটা ব্যাপার রয়েছে এখানে। তাহলে বেসিক্যালি আমি তোমাকে একটু ডিফাইন করব যে গাঢ়ত্ব কোষ জিনিসটা কি। এখানে দেখো আগের যে অ্যাজ ইউজুয়াল যে গ্যালভানিক সেল আমরা পড়েছিলাম সেখানে আমরা কেমিক্যাল রিয়াকশান করেছিলাম। কেমিক্যাল রিয়াকশান করিয়ে আমরা সেখান থেকে ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে তারপরে আমরা ইলেকট্রিসিটি পেয়েছিলাম, তাই তো? এখানেও ইলেকট্রিসিটি পাবো বাট ডিফারেন্ট ওয়েতে। এখানে কোনো নিট কেমিক্যাল রিয়াকশান তুমি দেখতে পাবে না। এখানে কি হবে তাহলে স্যার? এখানে কেমিক্যাল রিয়াকশানের বদলে পদার্থের ট্রান্সফার হবে। পদার্থ মানে যারা কোষ বিক্রিয়া অংশগ্রহণ করছে তাদের ট্রান্সপোর্ট হতে পারে, তার ফলে এখানে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। জিনিসগুলো তোমরা একটু পরে বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়ালি কীভাবে কোন মেকানিজমের মাধ্যমে কি জিনিস ওখানে ঘটছে, তার ফলে আমরা এখানে ইলেকট্রিসিটিটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে নিট জিনিসটা এখানে কি বললাম যে নিট কেমিক্যাল রিয়াকশান হবে না এখানে, তার বদলে স্যার এখানে পদার্থের ট্রান্সফার হবে, দিয়ে তার ফলে ওখানে আমরা ইলেকট্রিসিটিটা জেনারেট করব। ফাইন না? ওকে। গাঢ়ত্ব কোষ হচ্ছে দু রকমের, ব্রডলি দুটো ক্যাটাগরিতে আমরা একে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ আর একটা হচ্ছে তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ। ইংরেজিতে একে কি বলা হবে? ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল। তড়িৎ বিশ্লেষ্য মানে হচ্ছে ইলেকট্রোলাইটিক আর তড়িৎদ্বার হচ্ছে ইলেকট্রোড, তাই ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল, ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো জিনিস সমান, গাঢ়ত্ব কোষ সমান, শুধুমাত্র ডিফারেন্সটা দেখো এই তড়িৎ বিশ্লেষ্য তড়িৎদ্বার। তাহলে স্যার এইখানে কিছু হ্যাশট্যাগ মজা আছে না? তাহলে এখানে কিছু একটা ব্যাপার রয়েছে স্যার, যে এইদের হয়তো কিছু একটা গাঢ়ত্বের কিছু একটা ব্যাপার রয়েছে, তাই না? তাহলে ফার্স্ট আমি এটাকে ডিফাইন করব, তারপরে এটাকে করব, তার উদাহরণ দেব। প্রত্যেকের তার উদাহরণ ধরে ধরে তার একদম লাস্ট অবধি কী করে পোটেনশিয়াল পাওয়া যাচ্ছে পুরো লাস্ট অবধি যাব। দুটোকে একই জায়গায় কেন রেখেছি দিলে তুমি পার্থক্যটা বুঝতে পারবে যে দুটোর মধ্যে ডিফারেন্সটা কী, মেজর ডিফারেন্সটা কী, একসঙ্গে পরপর প্যারালালি করা হবে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ ফার্স্ট।
বা যাকে বলা হচ্ছে ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন। কি হয় এখানে দেখো, এর মধ্যেই রয়েছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন থাকবে। দুটো অর্ধকোষ নেওয়া হবে, দুটো অর্ধকোষের সমন্বয়ে কি তৈরি হয়? টোটাল কোষ তৈরি হয়। আচ্ছা ফ্যানটা বন্ধ করে দেবো একটু, আবার একটু পরে চালিয়ে দেবো, একটু বন্ধ করে দাঁড়ো, আওয়াজ হচ্ছে খুব, আর এমনি ইকো হচ্ছে তো প্রবলেম হচ্ছে কীরকম। খুব ইকো হচ্ছে, কম জন আছে না, আমি বুঝতে পারছি। একটু কুল বসো, বুঝতে পারবে। তাহলে এখানে কি হবে, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে যাকে ইউজ করা হবে তার কনসেন্ট্রেশনটা ডিফারেন্স থাকবে। আর একটা এর মেন ক্রাইটেরিয়া হচ্ছে যে দুটো তড়িৎদ্বার, মানে তড়িৎদ্বার বলতে এখানে দুটো অর্ধকোষ কিন্তু সমান হবে। তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষের বা তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষের উভয়ের ক্ষেত্রে একটা মানে গাঢ়ত্ব কোষের একটা মেন ক্রাইটেরিয়া হচ্ছে এখানে কিন্তু অর্ধকোষ দুটো সমান হবে। তাহলে স্যার দুটো অর্ধকোষ যদি সমান, তাহলে ডিফারেন্সটা কোথায়? এই যে ডিফারেন্স, এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্বের ডিফারেন্স। এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জিঙ্ক সালফেট, এখানেও জিঙ্ক সালফেট, কিন্তু এর গাঢ়ত্ব দেখো C1, এর গাঢ়ত্ব হচ্ছে দেখো C2। তাহলে শুধুমাত্র ডিফারেন্স হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইটের, যেটাতে ওই তড়িৎদ্বারটা নিমজ্জিত করা রয়েছে, আংশিক নিমজ্জিত করা রয়েছে। সিমিলার ফ্যাশনে আমি বলতে পারি যে স্যার তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ মানে নিশ্চয়ই স্যার তড়িৎদ্বারের গাঢ়ত্বের পরিবর্তন রয়েছে, তাই না? তাহলে এখানে হচ্ছে তড়িৎদ্বারের গাঢ়ত্ব পরিবর্তন থাকবে, কিন্তু হাফ সেল দুটো রিমেন একই থাকবে। দেখো এখানেও হাফ সেল যায়, এখানেও হাফ সেল, তাই মানে অর্ধকোষ দুটো একই। তারপর তাদেরকে যুক্ত করে আমরা টোটাল কোষ তৈরি করবো। আমি ব্যাপারগুলোতে ডিটেলে আসছি, কীরকম লেখা হয়েছে, কী ব্যাপার স্যাপারে আমি আসছি ডিটেলে। শুধু আমি জাস্ট উপর থেকে একটা আউটলুক দিচ্ছি, আমি জাস্ট উপর থেকে একটা হালকার উপরে একটা আইডিয়া দিচ্ছি আর কি। তারপরে अंदर घुसेंगे हम लोग, चुन चुन के मारेंगे, चुन चुन के। वो यार कोला खाওয়ার জন্য ধন্যবাদ। কোলা কোলা আচ্ছা দেখো, তাহলে এখানে হচ্ছে জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশন C1, এখানে হচ্ছে জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশন C2, এগুলো মোলার অবশ্যই, M থাকবে, C1 মোলার C2 মোলার, C1M C2M এরকম থাকবে। আর এখানে বলে দেওয়া হচ্ছে C1টা C2 তুলনায় ছোট হবে, মানে গাঢ়ত্বটা, ঠিক আছে। আচ্ছা তাহলে দুটোর ক্ষেত্রে কি বললাম, যে দুটোর অর্ধকোষ দুটো সমান হবে, অর্ধকোষ দুটো এর ক্ষেত্রেও সমান হবে, এর ক্ষেত্রেও সমান, ঠিক আছে। এরপরে আমরা কি করব বলো তো, এর কেমিক্যাল রিয়াকশান লিখব, মানে এই সাংকেতিক প্রকাশ থেকে আমরা তার কোষ রিয়াকশান লিখবো, কোষ বিক্রিয়া লিখবো। কোষ বিক্রিয়া লেখার পর ওখান থেকে আমরা নানস্ট ইকুয়েশন লিখবো, ঠিক আছে। তাহলে আমরা কি করছি দেখো, ফার্স্ট এখান থেকে যখন কোষ বিক্রিয়া লিখবো তাহলে আমাকে কি কি লিখতে হবে, অ্যানোড রিয়াকশান লিখতে হবে, আর হচ্ছে ক্যাথোডের রিয়াকশান লিখতে হবে। তাহলে দেখো ফার্স্ট অ্যানোডের রিয়াকশান লিখছি, তাহলে অ্যানোডের রিয়াকশান, তাহলে কোনটা অ্যানোড? সবুজ, এইটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে অ্যানোড যখন লেখা হবে, আমি একটা ট্রিক বলেছিলাম, অ্যানোড লেখার সময় প্রথমে নিউট্রাল জিনিসটাকে লিখবে আর ডান দিকে লিখবে আয়নটাকে লিখবে। তাহলে এখানে কোন আয়নটা টেক পার্ট করে জিঙ্কের সঙ্গে? Zn2+, তাই প্রথমে নিউট্রালটাকে লিখবে, আগে আয়ন লিখবে না। অ্যানোড লেখার সময় প্রথমে নিউট্রাল, এখানে কে? Zn, তাহলে নিউট্রালটাকে লিখবে, দিয়ে এরকম তীর চিহ্ন দিয়ে দেবে একটু বড় করে, তারপরে আয়নটাকে লিখবে, তাহলে Zn2+, এটা হচ্ছে ট্রিক, ঠিক আছে। অবশ্যই এখানে Zn2+ হচ্ছে কনসেন্ট্রেশনটাকে মেনশন করতে হবে, কেন আমি এক্ষুনি বলছি। তাহলে এর হচ্ছে C1 মোলার বা C1 লিখতে পারো, যাই হোক কোনো অসুবিধা নেই, C1 মোলার, ঠিক আছে। এবার ক্যাথোডটাকে লিখছি CaTHOD, ক্যাথোডের রিয়াকশান কি লিখবো? তাহলে ক্যাথোড যখন লিখি আগে বলেছি আয়নটাকে লিখবে, তারপর হচ্ছে নিউট্রালটাকে লিখবে। তাহলে দেখো, আচ্ছা এইটা সম্পূর্ণ করে দিই। দেখো এখান থেকে যখন এখানে জিঙ্ক থেকে যখন Zn2+টা তৈরি হচ্ছে, মানে দুটো ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2+ তৈরি হয়েছে, তাহলে স্যার এখানে +2 ইলেকট্রন দিয়ে দিন, ঠিক আছে। ক্যাথোড যখন লিখবো, ক্যাথোডে হচ্ছে প্রথমে আয়ন লিখতে হয়, তারপরে হচ্ছে নিউট্রালটাকে লিখতে হয়। তাহলে আগে কপার 2+ লিখলাম, দেখো সরি Zn2+, কারণ এখানে কে কে টেক পার্ট করছে? জিঙ্ক আর Zn2+। আচ্ছা এটা তোমাদের আগেও বলেছি যে এই তড়িৎদ্বারটাকে আমরা এইভাবেও তো লিখতে পারি, Zn/Zn2+, Zn2+ আর হচ্ছে Zn, এরকম করেও লিখতে পারি। এটা C1, এটা হচ্ছে C2, এরকম করে আয়ন হিসাবেও তো লিখতে পারি, সেই রকম আমি লিখছি আর কি। তাহলে এখান থেকে তৈরি হচ্ছে তাহলে Zn,
তাহলে এখানে আমি কনসেন্ট্রেশনটা এর মতো উল্লেখ করব, এখানে C2 কনসেন্ট্রেশন রয়েছে, C2 কনসেন্ট্রেশন। দেখো বাবু, যদি জিঙ্ক 2+ থেকে এখানে দুটো ইলেকট্রনের ঘাটতি রয়েছে, সেখান থেকে যদি নিউট্রালে যেতে হয় তাহলে দুটো ইলেকট্রন দিয়ে এই জায়গায় যাবে, তাহলে দুটো ইলেকট্রন এখানে গ্রহণ করবে, 2 ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে এটা তৈরি হলো। ফাইন না? অ্যাবসলিউটলি ফাইন। তাহলে এবার হচ্ছে দুটোকে যোগ করে দাও, যোগ করে পাই, তাহলে যোগ করে দাও। দেখো সবুজ, তোমার বাম দিকের ওটা আর ডান দিকের ওটা কেটে যাবে, বাম দিকেরটা আর ডান দিকেরটা কেটে যাবে। সমু, তাহলে তোমার কি পড়ে থাকবে বলো? তাহলে Zn2 + C2 দুটো দুটো সব কেটে যাবে, 2e কেটে যাবে, Zn2 + C1, ঠিক আছে না? দেখো এখানে এই জন্য আমি কনসেন্ট্রেশনটাকে মেনশন করতে বলছিলাম, যদি এটাকে যদি তুমি না মেনশন করতে, দেখো ও তো কেটে যেত, গেল, কিছুই থাকতো না, নাই নাই, কিচ্ছু নাই। তাহলে ওরকম জিনিসটা হয়ে যেত, তাহলে এখানে কনসেন্ট্রেশনের রেফারেন্স রয়েছে না, তাই এইভাবে লিখতে হবে। দেখো এগুলো দেখে তোমাদেরও বলছি, যারা ইউটিউবে দেখছো বা যারা ক্লাসে যারা আসনি, যারা দেখবে, তোমাদেরকেও বলছি, এগুলো কিন্তু সব খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। এগুলো খাতায় লিখে লিখে, দেখো এখানে দেখে মনে হচ্ছে যে জিনিসটা ইজি, হ্যাঁ মনে হয় লিখে দেবো, কিন্তু নিজে যখন এক্স্যাক্টলি তুমি নিজে একবার লিখতে যাবে, একবার নিজে করতে যাবে, দেখবে কোথায় C1 ছেড়ে গেছো, কোথায় C2 ছেড়ে গেছো। তোমাদের প্রত্যেককে সাজেস্ট করছি বাড়িতে এগুলো সব লিখবে, হাতে লিখবে, না হলে কিন্তু দেখে মনে হচ্ছে ইজি, বাট দেখবে তুমি লিখতে যাও অনেক কিছু মিস্টেক করে যাবে। দেখবে তুমি প্রথমে লিখতে যাবে, দেখবে অ্যানোডে কী লিখবো রে, ধাতু লিখবো না ধাতব আয়ন লিখবো রে, এরকম সব হয়ে যাবে। সুতরাং লিখে লিখে প্র্যাকটিস করবে, এগুলো প্রত্যেকটা সেল রিয়াকশান লিখে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু সব ভুলে যাবে, মানে লিখতে পারবে না, পরীক্ষা নামাতে পারবে না। এবার এখান থেকে আমি ননস্টিক ইকুয়েশন লিখবো। ননস্টিক ইকুয়েশনে কীভাবে লিখবো বাবু বলো? E = তাহলে ই সেল সমান হচ্ছে E0 সেল মাইনাস RT ডিভাইডেড বাই হচ্ছে NF। আচ্ছা বাবু, N এর জায়গায় কত লিখবো গো? 2 মোল ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে, তাই 2F লিখে দিচ্ছি। আচ্ছা, ln বিক্রিয়াজাত ডিভাইডেড বাই বিক্রিয়ক, তাহলে এখানে লিখবো Zn2 + কনসেন্ট্রেশন C1 আর নিচে হবে Zn2 + ব্যাকেট হচ্ছে C2, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমি আরও একটু রিডিউস করব। দেখো পরের স্টেপে তুমি কি করবে, আমি পরের স্টেপটা লিখছি না, পরের স্টেপে তুমি কি করবে, এই Zn2 + C1 এর জায়গায় শুধু C1 লিখতে পারো, এখানে C2 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। মানে টোটালটা লিখবে, দিয়ে হচ্ছে C1 ডিভাইডেড বাই C2, মানে এইটা প্রথমে লিখলে, হ্যাঁ পরের লাইনে C1 ডিভাইডেড বাই C2। আমার তো দরকার শুধু গাঢ়ত্ব, আর কি, ঠিক আছে, এটা লিখলে। এবার এখানে একটা মজার জিনিস রয়েছে, খুব জামো রয়েছে, জামো 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 যা, হ্যাঁ জামো মানে মজা, উল্টে দিয়েছি, তাড়াতাড়ি বললে ওটা আবার সোজা হয়ে যাবে। যেরকম আমরা ভদ্র তো খুব, মাস্টারমশাই লোক, তোমরা স্টুডেন্ট লোক, আমরা শালা বলি, আমি লাসা বলি, লাসা লাসা, কেউ বুঝতে পারলো না, কিন্তু তা খিস্তি মেরে দিল, একটু আলতো করে একটু দিয়ে দিলাম লাসা। আমরা শালা বলে লোক বুঝে যাবে, লাসা। আমার বন্ধুদের এরকম বলি। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, দেখো বাবু, এই যে কনসেন্ট্রেশন সেলটা আমি রিপ্রেজেন্ট করছি, ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল। বাবু দেখো দুপাশের অর্ধকোষ দুটো একই, দেখো অর্ধকোষের উপাদানগুলো সব একই, শুধুমাত্র তড়িৎ বিশ্লেষণার্থের গাঢ়ত্বটা আলাদা। আচ্ছা সবুজ, দেখো যদি তাই হয়, যদি দুটো অর্ধকোষ যদি সেম হয়, তাহলে ওদের E0 ভ্যালুর কি কোনো ডিফারেন্স থাকবে? স্ট্যান্ডার্ড, ওটা তো স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল মেজার করা হয়েছিল হাইড্রোজেন, স্ট্যান্ডার্ড হাইড্রোজেনের রেসপেক্টে। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে ধরে আমরা স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল ডিটারমাইন করেছিলাম, তাই না? তাহলে এখানে তুমি দেখো দুটো অর্ধকোষই একই, তাই দুজনের E0 ভ্যালু কিন্তু একই হবে। এই যে E0 সেল, এই E0 সেল মানে কি অ্যাকচুয়ালি? E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড,
কি? তাহলে এই ক্যাথোড, এই অ্যানোড আর ক্যাথোড তো প্রত্যেকের তো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সমান, মানে ই ক্যাথোড আর ই অ্যানোডের রিডাকশন পোটেনশিয়াল সমান। তাহলে তাই যদি হয় তাহলে ই সেল ই জিরো সেল সমান কি হবে? জিরো হবে। তাই গাঢ়ত্ব কোষের ক্ষেত্রে ই জিরো সেল সবসময়ের জন্য তুমি জিরো বসাবে, ঠিক আছে? তাহলে জিরো মাইনাস হচ্ছে আর টি ডিভাইডেড বাই 2f ln c1 বাই c2। তাহলে এটা কি হলো? ই সেল সমান হলো, ফাইন না? এবার দেখো এই যে জিরোটাকে আমি পরের স্টেপে হাঁটিয়ে দিলাম, লিখলাম না। আচ্ছা, ই সেল সমান টোটাল এটা বেরোলো। এবার একটা মজা আছে, আচ্ছা তোমাদের আগের দিন একটা কথা আমি বলতে ভুলে গেছি, সব ব্যাচে বলেছি, বাট তোমাদের এই কথাটা বলতে ভুলে গেছি। দেখো এটা পরে আজকেই আলোচনা হবে, আমি একটু বলে দিই যে এইটা তো তোমরা জানো যে ডেল জি সবসময়ের জন্য যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হয়। তোমরা একটু পরে একটা রিলেশন দেখতে পাবে, ডেল জি ইকুয়ালস টু মাইনাস এন এফ ই সেল। ই সেল মানে সেলের পোটেনশিয়াল, তড়িৎচালক বল হচ্ছে ই সেল, আর এ হচ্ছে ফ্যারাডে, এন হচ্ছে যত মোল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, এটা হচ্ছে ডেল জির সঙ্গে সমান মাইনাস অফ। বলছে যে ডেল জি যদি নেগেটিভ হয় তবে গিয়ে রিয়াকশানটা স্পন্টিনিউয়াস হয়, মানে তোমার কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হবে। তাহলে যদি তাই হয়, দেখো যদি ডেল জিকে নেগেটিভ হতে হয় তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তোমার ই সেলটাকে পজিটিভ হতে হবে। এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে নেগেটিভিটি তো পজিটিভ হয়ে যাবে, মানে ডেল জি পজিটিভ হয়ে যায়। ডেল জি পজিটিভ মানে কিন্তু স্পন্টিনিউয়াস রিয়াকশান হবে না, স্বতঃস্ফূর্তভাবে রিয়াকশান হবে না সবুজ। তাহলে ই সেলটাকে সবসময় পজিটিভ হতে হবে, তবে গিয়ে ডেল জিটা নেগেটিভ হবে। আর ডেল জি নেগেটিভ হলে থার্মোডাইনামিক্স বলছে যে ওটা স্বতঃস্ফূর্তভাবে বা স্পন্টিনিউয়াসলি রিয়াকশানটা হবে, তাই না? এখানে দেখো যদি ই সেলটাকে পজিটিভ করি তবে গিয়ে একমাত্র এই সেলটা স্পন্টিনিউয়াসলি কাজ করবে, ওয়ার্ক করবে। হ্যাঁ, দেখো আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে C1 এর তুলনায় C2 বড়। বাবু দেখো C2 যদি বড় হয়, এলএন দিয়ে তুমি দেখবে, এলএন দিয়ে উপরে যদি ছোট সংখ্যা নিচে যদি বড় সংখ্যা দাও দেখবে তার ভ্যালুটা নেগেটিভ আসবে। কিন্তু এলএন দিয়ে যদি লগের ক্ষেত্রেও তাই, যদি উপরে বড় ভ্যালু লবে যদি বড়, ঘরে যদি ছোট ভ্যালু দাও তাহলে দেখবে ওর মান পজিটিভ আসে। তাহলে এখানে বলে দেওয়া হয়েছিল C2টা বড় C1 এর তুলনায়, তাহলে C2 যদি বড় হয় C1 যদি ছোট হয় তাহলে ln এর মানটা নেগেটিভ আসবে। তাহলে সামনে একটা নেগেটিভ আছে, তাহলে ওভারঅল এর ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে। তাহলে ই সেলের ভ্যালুটা তাহলে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, মানে আমার সেলটা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে, তাই না? তাহলে এইভাবে আমরা বলতে পারি যে এই কনসেন্ট্রেশন সেলটা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে যদি এই কন্ডিশনটা মেনটেন করে যে C2 গ্রেটার দেন C1। এই কন্ডিশনটা তোমাকে বলে দেওয়া হবে, মানে দিয়ে দেওয়া হবে, না হলে কিন্তু সেল স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে না। বুঝতে পেরেছো? তো এই গেল মোটামুটি ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল। কীভাবে লেখা হয়েছে বুঝতে পেরেছো? শুধুমাত্র ইলেকট্রোলাইটগুলো যেগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যাতে তুমি ওই তড়িৎদ্বারগুলোকে নিমজ্জিত করে রেখেছো আংশিক, ওদের শুধু গাঢ়ত্বের শুধু পার্থক্য ঘটাবে, আর দেখো রিমেন সেম। জিঙ্ক, এখানে জিঙ্ক এ, জিঙ্ক সালফেট, শুধু এই গাঢ়ত্ব দুটো শুধু আলাদা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ সাইডটা হয়ে গেল। এবার আমরা আসছি এ সাইডে, তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ। তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষটা কি? তাহলে বুঝতেই পারছো যে স্যার তড়িৎদ্বারের গাঢ়ত্বের পরিবর্তন থাকবে। হ্যাঁ, এখানে আরেকটা ক্রাইটেরিয়া রয়েছে, আরেকটা স্পেশালিটি রয়েছে যে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে ওকে ইমার্জ করা থাকবে না, যে তড়িৎদ্বার দুটো যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে নিমজ্জিত করা থাকবে, আংশিক নিমজ্জিত করা থাকবে, ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো হচ্ছে দুটো তড়িৎদ্বারের ক্ষেত্রেই কমন। মানে বলতে পারো যে একটা তড়িৎদ্বারে, একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থে দুটো তড়িৎদ্বার আছে আর কি, এরকম বলতে পারো। হ্যাঁ, মানে এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা হচ্ছে দুজনের ক্ষেত্রে কমন হবে। দেখো দুজনের ক্ষেত্রে দেখো, এইটা একটা ইলেকট্রোড ইমার্জ করা রয়েছে কিসে? HCl এ, যার গাঢ়ত্ব কিন্তু ফিক্স সি মোলার। এটাও একটা ইলেকট্রোড, সেও ইমার্জ করা রয়েছে দেখো HCl এর সিমোলার সলিউশনে। এখানে কোনো সল্ট ব্রিজ দেওয়া হয়নি, কানেকশনের ওরকম, মানে একই দ্রবণে তো ওদেরকে ডুবানো রয়েছে, তাই না? তাহলে এখানে যদি আমি একটা থিম হিসাবে লিখতে চাই, এইরকম লিখতে পারি না যে এখানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষে দেখো এইভাবে দুটোকে অ্যাটাচ করা রয়েছে, এরকম রয়েছে, সল্ট ব্রিজ দেওয়া রয়েছে। এখানে হচ্ছে এইটার হচ্ছে C1, এটা হচ্ছে C2, আর এটা একই থাকবে, এর গাঢ়ত্ব আর এর গাঢ়ত্ব একই থাকবে।
এর ক্ষেত্রে দেখো তাহলে একটু অন্যরকম। এর ক্ষেত্রে হচ্ছে যদি আমি থিম হিসাবে লিখি, যদি এরকম হয় তাহলে এই গাঢ়ত্বটা মানে দ্রবণের গাঢ়ত্বটা ফিক্স থাকবে, শুধুমাত্র এটা হবে C2C1, এটা হচ্ছে C2। এবার গ্যাস যদি হয় তখন P1 P2 লিখতে পারো। দেখো এর ক্ষেত্রে এইটা ছিল CC ধরে নিতে পারো, আর এর ক্ষেত্রে এইটা পার্থক্য, শুধু এইটা সমান। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, কনসেন্ট্রেশন বা সক্রিয় ভর বলতে পারো। হ্যাঁ, সক্রিয় ভর। লঘু দ্রবণের ক্ষেত্রে সক্রিয় ভরটা কনসেন্ট্রেশন হয়ে যায়। এবার এর ক্ষেত্রে দেখো দেখো এটা একটা তড়িৎদ্বার, কমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ HCl এ ডোবানো রয়েছে। এটা একটা কমন তড়িৎদ্বার যেটা হচ্ছে কমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থে ডোবানো রয়েছে, মানে দুটো তড়িৎদ্বার দুটো একই একটা কমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থে ডোবানো রয়েছে, যার হচ্ছে কনসেন্ট্রেশন C মোলার। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে তাহলে নানস্ট ইকুয়েশন কীভাবে লিখবো? একই রকম অ্যাজ ইউজুয়াল আগে যেরকম লিখেছিলাম। দেখো এর ক্ষেত্রে এইটা হচ্ছে অ্যানোড, এই পাশটা হচ্ছে ক্যাথোড। হ্যাঁ, কীভাবে লিখছি দেখো, তাহলে অ্যানোড রিয়াকশান, অ্যানোডের ক্ষেত্রে প্রথমে নিউট্রালকে লেখা হয়, তাহলে এখানে H2কে প্রথমে লিখব, H2। আচ্ছা, গ্যাসটা লিখছি না আমি, জাস্ট P1 ATM লিখে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে তৈরি হচ্ছে কি H+, মানে কার কার মধ্যে H2 আর H+ এর মধ্যেই তো রিয়াকশানটা হচ্ছে। এখানে আয়নটাকে অ্যাকচুয়ালি টেক পার্ট করে, H+ আয়নটাই তো টেক পার্ট করে রিয়াকশানে, তাই না? তাই এখানে লিখলাম H+, এর হচ্ছে C কনসেন্ট্রেশন। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে দেখো এইখান থেকে যদি এখানে যদি রূপান্তরিত হয় তাহলে কটা ইলেকট্রন এখানে H+ রয়েছে, মানে একটা ইলেকট্রন এখানে বের করে দিয়েছে, তাই প্লাস ইলেকট্রন লিখে দাও, দিলে নিউট্রাল হয়ে যাবে। কিন্তু দেখো এখানে একটা H+ রয়েছে, তাই এখানে দুটো H+ রয়েছে, মানে দুটো H রয়েছে, এখানে একটা H রয়েছে, তাই তোমাকে যদি ব্যালেন্স করতে হয় তাই এখানে হাফ দিয়ে একটা গুণ করে দিতে হবে। দেখো হাফ দিয়ে গুণ করে দিলে এখানে একটা H, এখানে একটা H, আর এখানে একটা H+ মানে একটা ইলেকট্রনের ঘাটতি ছিল, প্লাস ইলেকট্রন করে দিয়েছি, মানে বলতে পারি H2 একটা ইলেকট্রন মানে হাফ মোল H2 একটা ইলেকট্রন বর্জন করে দিয়ে H+ পরিণত হয়েছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মাইনাস দিয়েও এখানে লিখতে পারো, যদি এ পাশে নিয়ে চলে আসো মাইনাস ইলেকট্রন, তখন H+C হয়ে যাবে শুধু। এটা অ্যানোডের হলো। ক্যাথোডের ক্ষেত্রে কি রিয়াকশন হবে? জাস্ট এটাকে উল্টে দাও, জাস্ট এটাকে উল্টে দাও, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে H+ ফার্স্টে থাকবে, C, এখান থেকে কি তৈরি হচ্ছে H2 তৈরি হবে, P2 ATM কে এটা হবে। এবার দেখো এর ক্ষেত্রেও সেম, তাহলে H+ মানে ইলেকট্রনের ঘাটতি আছে, তাই একটা ইলেকট্রন গ্রহণ করে এটাতে পরিণত হবে, তাহলে প্লাস ইলেকট্রন করলে। এবার তুমি এখানে হাফ দিয়ে গুণ করতে হবে। দেখো দুটো একই জিনিস, জাস্ট উল্টে দেওয়া হবে, আর কিছুই নয়। আর এখানে এই যে P1 আর P2 যে ডিফারেন্স, এখানে তড়িৎদ্বার, দেখো তড়িৎদ্বার হিসাবে এখানে হাইড্রোজেন গ্যাসটাকে ইউজ হচ্ছে না, প্লাটিনাম হাইড্রোজেন ইলেকট্রোড, তাহলে এই জন্য হচ্ছে এই H2 গ্যাসের এখানে পার্সিয়াল প্রেশারটা দুজনের ক্ষেত্রে আলাদা, তাহলে ডিফারেন্সটা তড়িৎদ্বারের গাঢ়ত্ব বা পার্সিয়াল প্রেশারের এখানে ডিফারেন্স রয়েছে, তাই না? তাহলে এটা যদি হয় তাহলে এরপরে এদেরকে যোগ করে দাও, যোগ করে পাই, তাহলে দেখো H+ আর H+ এর কনসেন্ট্রেশন দুজনের একই, তাই দুজন কেটে যাবে বা ক্যান্সেল আউট হয়ে যাবে, ও ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে হাফ H2 থেকে P1 ATM বা P1ও লিখতে পারো থেকে তৈরি হবে। হ্যাঁ, গ্যাস লিখলে ভালো, লিখে দেবে গ্যাস হিসাবে রয়েছে, বা P1 P2ও পরে আমি P1 P2ও করে দেবো ওটা। ঠিক আছে, আচ্ছা এখান থেকে নানস্ট ইকুয়েশন লিখবো, E = সেল E0 সেল। আচ্ছা তোমরা এখানে বলো তো, এখানে কি E0টা সমান হবে না, মানে E0 সেলটা এখানে 0 হবে না, হবে না? একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট করছে, RT/NF, n এর জায়গায় 1 লিখবো কারণ একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট করছিল, ln, তাহলে বিক্রিয়াজাত হচ্ছে এখানে H2, তাহলে PH2 লিখবো, PH2, তারপরে হচ্ছে আচ্ছা P2H2 লিখে দিচ্ছি, P2 ATM ছিল, হোল টু দি পাওয়ার হাফ করবো, কারণ সামনে যেটা থাকে ওটা তার পাওয়ারে চলে যায় না, এর ক্ষেত্রে এরকমভাবে রাখতে হবে, স্টয়চিওমেট্রিটাকে রাখতে হবে এর ক্ষেত্রে না। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা P2H2 হোল টু দি পাওয়ার হাফ ডিভাইডেড, তাহলে বিক্রিয়াজাত ডিভাইডেড হচ্ছে বিক্রিয়ক, তাহলে
P1 H2 হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, আচ্ছা এটাকে আরও সিম্পলিফাইড করে দিতে পারো, পরে আমি দেখছি আর H2 লিখবো না। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এর ক্ষেত্রেও এটাও গাঢ়ত্ব কোষ, এর ক্ষেত্রেও E0 সেলটা শূন্য হবে। লজিকটা আগের মতো, RT ডিভাইডেড হচ্ছে F, আসছে তো, RT ডিভাইডেড বাই হচ্ছে F ln, তাহলে কি হবে P2 ডিভাইডেড বাই হচ্ছে P1 হোল টু দি পাওয়ার হাফ হয়ে গেল। তাহলে ই সেল ইকুয়ালস টু এটা হয়ে গেল। দেখো এর ক্ষেত্রেও দেখো P2 বড় P1 এর তুলনায়, মানে P2টা বড় বলেছে না, এটা তাহলে P1 গ্রেটার দেন, ওটা উল্টা লেখা হয়ে গেছিল, P1 গ্রেটার দেন P2 হবে, তোমাকে কন্ডিশন দেওয়া থাকবে। তাহলে এখানে বুঝতে পারছো যে P1টা বড় মানে নিচে হর বড়, হর বড় যদি হয় তাহলে ln এর ভ্যালুটা তাহলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে নেগেটিভ সামনে হচ্ছে নেগেটিভ চলে আসবে, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখো সবুজ ই সেলের মান পজিটিভ হয়ে গেল, মানে ডেল জিটা তাহলে নেগেটিভ হবে, তাহলে স্পন্টিনিউয়াসলি ওয়ার্ক করবে। তাহলে এই হচ্ছে কনসেন্ট্রেশন সেল, যারা হচ্ছে স্পন্টিনিউয়াসলি ওয়ার্ক করবে যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করা হয়। ঠিক আছে, এইখানে দুটো জিনিস একই সঙ্গে লিখে দেওয়া হলো, তোমরা পার্থক্যটাও বুঝতে পারছো ভালো করে যে কীভাবে ওদের রেফারেন্সটা দেখানো হচ্ছে। ঠিক আছে, আর একটু দেখে নাও যে নানস্ট ইকুয়েশন ইউজ করে কি করে অর্ধকোষ মধ্যস্থ যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো রয়েছে ওদের গাঢ়ত্ব কি করে নির্ণয় করবে। মানে কি বলছি বলো তো, থিমটা এটা যে দুটো অর্ধকোষ রয়েছে, হ্যাঁ, এবার এই দুটো অর্ধকোষকে তুমি তারপর সল্ট ব্রিজ দিয়ে এটা সেটা দিয়ে তারপর কানেক্ট করে দিয়েছো। বলছে এই দ্রবণের গাঢ়ত্ব তুমি জানো, এই দ্রবণের গাঢ়ত্ব ধরো তুমি জানো, ধরো 0.2 মোলার কি 1 মোলার ধরো সাপোজ। এই দ্রবণের গাঢ়ত্ব তুমি জানো না, এই দ্রবণের গাঢ়ত্ব ধরো সাপোজ C1 ধরে না হলো। এই দ্রবণের গাঢ়ত্ব মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব যদি জানতে হয় তাহলে তুমি নানস্ট ইকুয়েশনকে ইউজ করে এই দ্রবণের গাঢ়ত্ব নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এখানে বইতে তোমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, তো যে এক্সাম্পলটা দেখলে তোমরা এক্ষুনি বুঝতে পেরে যাবে, কিছুই নয় অ্যাকচুয়ালি, তোমরা জানো এগুলো। আচ্ছা ওই তড়িৎদ্বারটা কী আছে গো, দেখো এক্সাম্পল হিসাবে আমরা একটা ধরে নিচ্ছি যে এই নানস্ট ইকুয়েশন ইউজ করে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব নির্ণয় করতে চাই। ধরো এইটার আমি গাঢ়ত্ব নির্ণয় করতে চাই, অ্যানোড হিসাবে জিঙ্ক 2+ নিয়েছি, এই তড়িৎদ্বারটা হচ্ছে জিঙ্ক 2+-এর তড়িৎদ্বার, আর ক্যাডমিয়াম 2+-এর তড়িৎদ্বার হিসাবে এই ক্যাথোডটাকে নেওয়া হয়েছে, এই পাশে রাখা হয়েছে। এর গাঢ়ত্ব আমি জানি না, ক্যাডমিয়াম 2+-এর আয়নের গাঢ়ত্ব আমি জানি না, C1 ধরে নেওয়া হয়েছে। আর এই জিঙ্ক 2+-এর আয়নের গাঢ়ত্ব এটা তো জানি, আমাদের বলে দেওয়া হয়েছে যে 0.1 মোলার। তাহলে কি করে তুমি এই গ্যালভানিক সেলটাকে ইউজ করে এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মানে নানস্ট ইকুয়েশনটাকে ইউজ করে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব তুমি নির্ণয় করবে? খুব সিম্পল, দেখো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখো খুব ইজি, মানে এগুলো কোনো ব্যাপারই নয়। দেখো জাস্ট কি করতে হবে বলো তো, এখান থেকে তুমি কোষ বিক্রিয়া লিখবে। কোষ বিক্রিয়া কীভাবে লিখবে? অ্যানোড রিয়াকশান লিখবে। অ্যানোড রিয়াকশান কী হবে? Zn থেকে হচ্ছে Zn2+ প্লাস হচ্ছে 2 ইলেকট্রন, তাই না? ক্যাথোড রিয়াকশান কী হবে? ক্যাথোড C লিখে দিলাম শুধু। ক্যাথোডের রিয়াকশান ক্যাডমিয়াম 2+ প্লাস 2E থেকে তৈরি হচ্ছে ক্যাডমিয়াম। দেখো এখানে জিঙ্ক 2+-এর আয়নের গাঢ়ত্ব কত ছিল? 0.1, তাই 0.1 ব্র্যাকেটে লিখে দেবে প্লাস 2 ইলেকট্রন। এখানে ক্যাডমিয়াম 2+-এর আয়নের গাঢ়ত্ব তুমি জানো না, C1 ধরে নিচ্ছ, ব্র্যাকেটে লিখে দেবে। এখান থেকে যোগ করে দাও, তাহলে যোগ করে পাই C1, তাহলে এখান থেকে Zn2+1 প্লাস যে ক্যাডমিয়াম, আর এখানে জিঙ্ক থাকবে একটা। ঠিক আছে, এটা এখান থেকে তুমি নানস্ট ইকুয়েশন লেখো, E = E0 সেল, E সেল = E0 সেল মাইনাস RT বাই N এর জায়গায় কত 2 বসাবে, 2F ln। দেখো বিক্রিয়া জাত ডিভাইডেড বিক্রিয়ক, তাহলে Zn2+ আর হচ্ছে CD, হ্যাঁ, আর হচ্ছে নিচে হচ্ছে জিঙ্ক ক্যাডমিয়াম 2+। ঠিক আছে, দেখো পরের স্টেপে আমি কি করব, দেখো এইটা কিন্তু খেয়াল রাখবে, এটা গাঢ়ত্ব আলাদা, বাট এখানে E0 সেল 0 হবে না, কারণ দুটো আলাদা ইলেকট্রোড। এই ভুলটা করবে না, দুটো আলাদা ইলেকট্রোড, তাই এখানে E0 সেল আগে যেরকম 0 করেছিলাম এখানে 0 হবে না। এখানে কি করতে হবে?
ক্যাডমিয়াম আর হচ্ছে জিঙ্কের তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব দেওয়া থাকবে, তুমি কি করবে? ক্যাথোড মাইনাস অ্যানোড করবে, ঠিক আছে? E0 সেলটা ওই E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড করবে। কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড তুমি জানো, যার রিডাকশন পোটেনশিয়াল বেশি E0 বেশি সেটাকে ক্যাথোড ধরবে, আর যার E0 এর মানটা কম তাকে অ্যানোড ধরবে, দিয়ে ক্যাথোড মাইনাস অ্যানোডের পোটেনশিয়াল করে দেবে, দিলে E0 সেল পেয়ে যাবে। তাহলে E0 সেল মাইনাস RT ডিভাইডেড বাই 2F ln। দেখো ক্যাডমিয়াম পিওর সলিড স্টেটে রয়েছে তাই এর অ্যাক্টিভিটি 1 হবে, জিঙ্কও সলিড স্টেটে রয়েছে এদের 1 1 হবে, তাই মুছে দিচ্ছি, এরা থাকবে না আর পলায় যাবে ইকুয়েশন থেকে, চল পলায় যায়। আচ্ছা, জিঙ্ক 2 প্লাসের আয়নের গাঢ়ত্ব কত ছিল? জিঙ্ক 2 প্লাস আয়নের গাঢ়ত্ব কত ছিল? 0.1 মোলার, তাই এখানে রিপ্লেস করলাম 0.1 মোলার। ক্যাডমিয়াম 2 প্লাস আয়নের গাঢ়ত্ব C1 আমি ধরেছি, আমি জানি না, তাই এর হচ্ছে C1 মোলার ধরে নিলাম, ঠিক আছে? ধরি হ্যাঁ ধরে নিয়েছিলাম তো। এবার তুমি কি পারবে না? কেন পারবে না? তুমি অবশ্যই পারবে। 0.1 ডিভাইডেড বাই C1 দিয়ে তুমি ক্যালকুলেশন, তোমাকে তো ই সেলারে সব দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে তোমাকে, ঠিক আছে? শুধুমাত্র C1 ই সেলও দেওয়া থাকবে, তাহলে C1টা তুমি ক্যালকুলেট করতে পারবে ইজিলি। হ্যাঁ হ্যাঁ, এটা RT/F তো তুমি 0.059 বসিয়ে দিতে পারো অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস, ব্যাস এইভাবে তুমি C1 এর মান নির্ণয় করতে পারো, খুব সিম্পল। তো এইভাবে অঙ্ক অনেক করবে, দেখবে পরের দিকে এক্সাম্পলে অনেক অঙ্ক রয়েছে যেগুলো উদাহরণের, এরপরে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো দাগিয়ে নাও, সবগুলোই করবে, সব একই রকম। আমি করাবো, পরে আমি করাবো, তোমরা বাড়িতে দেখবে, আমি এরপরে আবার করাবো। নেক্সট 140 পৃষ্ঠায় চলে এসো। কোষের তড়িৎচালক বল ও কোষের হচ্ছে কোষ বিক্রিয়া গিবস মুক্ত শক্তির পরিবর্তনের সম্পর্ক। হ্যাঁ শোনো, আর একটা ইম্পর্টেন্ট রিলেশন যেটা একটু আগে আমরা দেখাচ্ছিলাম, ওই ডেল জির সঙ্গে ই এর রিলেশন। একটু আগে আমরা বলছিলাম না ডেল জি ইকুয়ালস টু মাইনাস এন এর ই সেল, তাই না? দেখো ওটা ডেরিভেশন আমি এখানে করাবো, মানে ডেরিভেশনের প্রমাণটা আমি দেখাচ্ছি, বাট পরীক্ষায় প্রমাণটা আসবে না, তোমরা জাস্ট রিলেশনটা তোমাদের লাগবে। তাই আমি এত ডিটেলে না লিখে আমি মেন ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি, একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের শুধুমাত্র ওই ফর্মুলাটা কাজ লাগবে, ঠিক আছে? তোমাদের পরীক্ষা ডেরিভেশন আসবে না, ঠিক আছে? দেখো যখন আমরা একটা কোষ তৈরি করি, ক্যাথোড এবং অ্যানোডকে যখন পরিবাহী তার দিয়ে যখন যুক্ত করে দিই, তখন ওখানে তড়িৎচালক বল পাই আমরা, মানে বিভব পার্থক্যের দরুন ওখানে তড়িৎ প্রবাহ হয়, ফলে আমরা ওখান থেকে তড়িৎচালক বল পাই, তাই না? বেসিক্যালি এখানে কি দেখা হবে? এখানে দেখা হবে যে ওই তড়িৎচালক বলটা কি করে প্রডিউস করে, কোষ কিছু পরিমাণ কার্য করে, ওই জন্য তো তড়িৎচালক বলটা তৈরি হয়। কি তাহলে কতটা পরিমাণ কৃতকার্য হচ্ছে সেইটা আমরা জানবো, ঠিক আছে? তারপরে আমরা ওই কৃতকার্য থেকে কিভাবে আমরা থার্মোডাইনামিক্সকে অ্যাপ্লাই করে ডেল জিটাকে নিয়ে আসবো আমরা দেখাচ্ছি এক্ষুনি, ঠিক আছে? তাহলে তোমরা এটা বুঝতে পারছো যে কোষকে কিছু পরিমাণ কার্য করতে হয়, ওই কার্যের বিনিময়ে অ্যাকচুয়ালি আমরা তড়িৎচালক বলটা পাই। তাহলে ওই কৃতকার্যের পরিমাণের ফর্মুলা হচ্ছে যে তড়িৎ প্রবাহের জন্য যে কৃতকার্যটা হয়, যাকে আমরা তড়িৎ কার্য বলতে পারি, WEL বলতে পারি, মানে কার্য, EL মানে ইলেকট্রিক্যাল ওয়ার্ক আর কি, WEL ইলেকট্রিক্যাল ওয়ার্ক সমান হচ্ছে প্রবাহিত তড়িতের পরিমাণ ইন্টু হচ্ছে কোষের তড়িৎচালক বল, ঠিক আছে? এবার দেখো আমি ধরে নিচ্ছি যে একটা কোষের রিয়াকশান হচ্ছে, ওই কোষের রিয়াকশানে N মোল হচ্ছে তোমার ইলেকট্রন ফ্লো করছে, মানে ধরো সাপোজ এখান থেকে ধরো N সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ধরো BB তৈরি হচ্ছে, সাপোজ আমি ধরে নিচ্ছি এরকম একটা রিয়াকশান, তাহলে টোটাল N মোল ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে। তুমি তো জানো যে 1 মোল ইলেকট্রন ফ্লোয়ের জন্য কত পরিমাণ তড়িৎ প্রবাহ হয়, 1 ফ্যারাডে না? 1 মোলের জন্য হচ্ছে 1 ফ্যারাডে তড়িৎ শক্তি আমরা পাই, ঠিক আছে? তাহলে সবসময়ের জন্য এটা খেয়াল রাখবে যে 1 মোল ইলেকট্রন দ্বারা বাহিত তড়িতের পরিমাণ বা হচ্ছে 1 মোল ইলেকট্রন সবসময়ের জন্য 1 ফ্যারাডে তড়িৎ শক্তি পরিবাহিত করে, ঠিক আছে? এটা তোমরা ফিজিক্সে তো পড়েছো মনে হয়। তাহলে 1 মোল ইলেকট্রন দ্বারা প্রবাহিত তড়িতের পরিমাণ হচ্ছে 1 ফ্যারাডে, তাহলে 1 মোল ইলেকট্রন দ্বারা প্রবাহিত তড়িতের পরিমাণ হচ্ছে 1 ফ্যারাডে, যাকে আমরা 96,500 কুলম্ব বলি, তাই না?
তাহলে যদি এখানে n মোল ইলেকট্রন ফ্লো করে, তাহলে আমি n মোলের জন্য কত বলবো গো? n মোলের জন্য NF এই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে কি? তাহলে আমি বলতে পারি যে এখানে স্যার প্রবাহিত তড়িতের মোট পরিমাণ কত? স্যার NF লিখতে পারি এখানে। NF হলো, আচ্ছা এটা অবশ্যই কি কুলম্বে থাকবে, কারণ 1 ফ্যারাডে হচ্ছে 96,500 কুলম্ব। আর কোষের তড়িৎ চালক বলতো ই সেল, এটা হচ্ছে এই 1 ফ্যারাডের সমান 96,500 কুলম্ব তো বলেছিলাম, ফ্যারাডে 96,500 কুলম্ব, মানে এইটা হচ্ছে এর ইউনিট হচ্ছে ভোল্ট, এর হচ্ছে কুলম্ব, তাই? তাহলে এর টোটাল ইউনিটটা কি আসবে? কুলম্ব ইন্টু ভোল্ট, মানে আমি জুল বলতে পারি। কুলম্ব ইন্টু ভোল্ট মানে তো হচ্ছে জুল, তাই না? এর হচ্ছে কুলম্ব, এখান থেকে আসবে ভোল্ট, মানে এ তো 1 ফ্যারাডে হচ্ছে 96,500 কুলম্ব, কুলম্ব আসবে, এ হচ্ছে ভোল্ট আসবে, কুলম্ব ইন্টু ভোল্ট সমান জুল। তাহলে এইটার ইউনিটটা কিসে আসবে? জুলে আসবে। জুলি গো, জুলি, মারাত্মক ব্যাপার। তাহলে দেখো তড়িৎ প্রবাহজনিত যে কৃতকার্য WEL বলছি, সেটা হচ্ছে NAV সেল। এটা হচ্ছে কোষ দ্বারা ম্যাক্সিমাম কার্যের সঙ্গে সমান, মানে ম্যাক্সিমাম এই পরিমাণ কোষ কার্য করতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম এই পরিমাণ কার্য করে কোষ এই পরিমাণ হচ্ছে তোমার কার্য উৎপন্ন করে। NFE সেল এই পরিমাণ কার্য উৎপন্ন করে, মানে কার্য করে আর কি, ঠিক আছে? তাহলে এটাকে EL বলতে পারি, বা EL ম্যাক্সও বলতে পারি, বা W ম্যাক্সও বলতে পারি, ম্যাক্সিমাম আর কি, ম্যাক্সিমাম। হ্যাঁ, EL ম্যাক্স আর কি, ম্যাক্সিমাম কার্য করছে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে W ম্যাক্সের সঙ্গে সমান। দেখো থার্মোডাইনামিক্স একটা কথা বলছে, থার্মোডাইনামিক্স বলছে, তাপগতিবিদ্যা বলছে যে কোষ দ্বারা যখন ম্যাক্সিমাম কার্য হয়, ঠিক আছে, কোষ দ্বারা যখন ম্যাক্সিমাম কার্য হয়, ওই ম্যাক্সিমাম কার্যের পরিমাণটা হচ্ছে কোষের হচ্ছে মুক্ত শক্তি পরিবর্তনের সঙ্গে সমান, বা মুক্ত শক্তি হ্রাসের সঙ্গে সমান। মানে প্রেফারেন্সিয়ালি যদি বলি, আরেকবার বলছি যে থার্মোডাইনামিক্স বলছে যে তড়িৎ পরিবাহজনিত যে ম্যাক্সিমাম কৃতকার্য হয়, সেইটা হচ্ছে গিবস মুক্ত শক্তির হ্রাসের সঙ্গে সমান। মানে এইটা হচ্ছে কার সঙ্গে সমান? মাইনাস অফ ডেল জির সঙ্গে সমান। থার্মোডাইনামিক্স থেকে এসছে এটা, ঠিক আছে? তাহলে আমরা এটাকে লিখতে পারি মাইনাস ডেল জি ইকুয়ালস টু NF হচ্ছে ই সেল, এটা লিখতে পারি তাপগতিবিদ্যা অনুসারে। মানে এটাকে যদি আমি একটু মডিফাই করে, মানে এদিক ওদিক করে দিই, তাহলে ডেল জি ইকুয়ালস টু কী হবে? মাইনাস NF ই সেল, তাই না? এটা হবে তো? তাহলে এইটা হচ্ছে তোমার যে রিলেশান চেয়েছিল, ওই রিলেশান তুমি পেয়ে গেলে, ডেল জি ইকুয়ালস টু মাইনাস NF ই সেল। এই রিলেশানটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম না? এটা হচ্ছে যে কোনো কন্ডিশানে, যদি স্ট্যান্ডার্ড কন্ডিশান অ্যাপ্লাই করো, তাহলে স্ট্যান্ডার্ড কন্ডিশানে ডেল জি 0 হয়ে যাবে, NF ই 0 হয়ে যাবে, ই 0 সেল হয়ে যাবে। যখন সব উপাদানগুলো হচ্ছে কোষ বিক্রিয়া অংশগ্রহণকারী উপাদানগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন রয়েছে, তাহলে এটা হচ্ছে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন। তখন এটা এমনি মুক্ত শক্তির পরিবর্তন ছিল, আর এটা হচ্ছে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন, আর এটা হচ্ছে প্রমাণ হচ্ছে তড়িৎচালক বল, প্রমাণ তড়িৎচালক বল, কোষের প্রমাণ তড়িৎচালক বল, এটা এমনি কোষের তড়িৎচালক বল, ঠিক আছে? স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ডেল জি বলে, আর এখানে হ্রাসের মুক্ত শক্তির পরিবর্তনের হ্রাসের সঙ্গে সমান বলছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই দুটো রিলেশান আমরা এস্টাবলিশ করলাম। মোটামুটি এইটুকু জানলেই হবে, অত ডেরিভেশনে যাবে না, ওগুলো আসে না। এবার যেটা পড়তে হবে তোমাকে, সেটা হচ্ছে যে এই ইকুয়েশান আর এই ইকুয়েশান দুটোর সিগনিফিকেন্স কী, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস টু ইকুয়েশান। খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই থিওরিটা না জানলে কিন্তু তুমি পরে অঙ্ক করতে গেলে অঙ্কতে এই টাইপের কোশ্চেন দেয়, যেটা অলরেডি আমরা শিখে এসেছি সিগনিফিকেন্সে। বলছে যে থার্মোডাইনামিক্স বলছে যে ডেল জিটাকে সবসময়ের জন্য নেগেটিভ হতে হবে, কিসের জন্য? স্পন্টিনিউয়াস রিয়াকশানের জন্য। তাহলে বাবু দেখো, এই ইকুয়েশান ধরে যদি আমি বলি, এই ইকুয়েশান থেকে ধরে বলছি, যদি তোমার ই সেলটা, এই ইকুয়েশানে ই সেলটা যদি সাপোজ পজিটিভ হয়, হ্যাঁ
তাহলে ই সেল যদি পজিটিভ হয় তাহলে ডেল জিটা কী হবে? নেগেটিভ হবে, নেগেটিভ হবে। আমি আগেও বলেছি, থার্মোডাইনামিক্স বলেছে যে স্পন্টিনিউয়াস বা হচ্ছে স্বতঃস্ফূর্ত রিয়াকশনের জন্য, স্পন্টিনিউয়াস বা হচ্ছে স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে সবসময়ের জন্য ডেল জি হচ্ছে নেগেটিভ হতে হবে। আর যদি অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়, অস্বতঃস্ফূর্ত, তাহলে সেটার ক্ষেত্রে ডেল জি ইকুয়ালস টু পজিটিভ হবে। আর যদি সাম্যাবস্থায় থাকে গোসমু, তাহলে ডেল জি যদি 0 হয়ে যায় তখন তোমার রিয়াকশন সাম্যাবস্থায় থাকবে। মানে তোমার নিট রিয়াকশন আর হচ্ছে না, ফিক্স হয়ে গেছে। ঠিক আছে, সাম্যাবস্থা অ্যাকচুয়ালি কখন বলা হয়? যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ইকুয়াল হয়ে গেছে, মানে নিট রিয়াকশন পাচ্ছ না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মোট কন্ডিশন, যে স্বতঃস্ফূর্ত হলে এইটা হবে, অস্বতঃস্ফূর্ত হতে হলে এইটা হবে। আর ডেল জি হচ্ছে প্রাইম কন্ডিশন, স্বতঃস্ফূর্ত হতে হবে কি হবে না ডেল এস দিয়েও বলা যায়, বাট সবার বাবার বাবা এটা। হ্যাঁ, ডেল এস পজিটিভ হয় জেনারেলি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে, ডেল এস পজিটিভ হয়, বাট সেটা দিয়ে সবসময় তুমি বলতে পারবে না। তুমি তো অধিশোষণে দেখেছো ডেল এস তো নেগেটিভ হয়, তাও সেটা স্বতঃস্ফূর্তভাবে হয় কেন? ওরা দেখলে না তোমরা, ডেল এস দিয়ে ব্যাখ্যা করলাম ওটা, তাই না? তো এই ক্ষেত্রে ডেল জিটা সবসময় হচ্ছে প্রাইম কন্ডিশন। তাহলে ই সেল যদি পজিটিভ হয় বাবু, দেখো তোমার ডেল জিটা নেগেটিভ হবে, মানে এটা কি হবে? ডেল জি যদি নেগেটিভ হয় তখনই একমাত্র স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা সম্পন্ন হবে, তাই না? আবার এখানে যদি ই সেলটা যদি নেগেটিভ হয়ে যায়, ই সেলটা যদি নেগেটিভ হয়ে যায়, দেখো সামনে নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, তাহলে ডেল জিটা তখন পজিটিভ হয়ে যাবে। ডেল জি পজিটিভ হয়ে গেলে কী হয়ে যাবে? অস্বতঃস্ফূর্ত, মানে আর বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, তাই না? এটা হয়ে যাবে। আর যখন ই সেলটা যখন 0 হয়ে যাবে তখন হচ্ছে তোমার সাম্যাবস্থায় থাকবে রিয়াকশানটা। ঠিক আছে, তো এই হচ্ছে কন্ডিশন, মানে এই ইকুয়েশনের তাৎপর্য। দেখো ডেল জি0 ইকুয়ালস টু মাইনাস এন এ বি জিরো সেল, তার ক্ষেত্রেও সেম তাৎপর্য, কিন্তু সেম একই। তো তার ক্ষেত্রে শুধু বলবো ই0 সেলটা পজিটিভ হলে স্বতঃস্ফূর্তভাবে হবে, ই0 সেলটা নেগেটিভ হলে অস্বতঃস্ফূর্তভাবে রিয়াকশানটা হবে, তাই না? একই জিনিস দুটো, শুধু সেখানে 0টা লাগানো হয়েছে, স্ট্যান্ডার্ড কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস করে ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, মুছে দিচ্ছি। একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট রয়েছে, দেখো ওই বক্সের ভেতরে রয়েছে, যে বলছে যে ই সেল হচ্ছে কোষের, ই সেল কোষের যে তড়িৎচালক বল, ওটা হচ্ছে যে একটা ভর নিরপেক্ষ রাশি। ইংরেজিতে তাকে কি বলা হয়? ইন্টেন্সিভ প্রপার্টি। থার্মোডাইনামিক্সে এটা পড়ানো হয়েছিল, ইন্টেন্সিভ প্রপার্টি আর এক্সটেন্সিভ প্রপার্টি। ভর নিরপেক্ষ রাশি মানে ওই রাশিটা ভরের উপর নির্ভর করছে না। উদাহরণস্বরূপ আমি বলতে পারি ঘনত্ব, রো যাকে বলা হয় ঘনত্ব, ঘনত্ব হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। কেন বলো তো? মানে ইন্ডিপেন্ডেন্ট অফ হচ্ছে মাস, ও ভরের উপর নির্ভর করে না। কেন? তুমি দেখো, তুমি একটা গামলাতে যদি একটা চিনির দ্রবণ তৈরি করো, তার গাঢ়ত্ব ফিক্স প্রথমে, বুঝতে পারছো তো? একটা চিনি দ্রবণ করে, তোমার বাড়িতে আমি গেছি, তুমি একটা চিনি দ্রবণ করে আমাকে খাওয়াবে, হ্যাঁ, চিনির সলিউশন বানিয়ে আমাকে খাওয়াবে। ওই গামলাতে বা কলসিতে যে দ্রবণটা তৈরি হলো, ওর গাঢ়ত্বটা একটা ফিক্স হলো, হ্যাঁ, চিনি সব গুলে গেছে তখন। আচ্ছা, ওই যে গামলাতে যে এত পরিমাণ তুমি চিনি, মানে যে এত পরিমাণ জল নিয়ে যে তুমি একটা চিনি দ্রবণ বানিয়েছিলে, ওর যে মিষ্টত্ব থাকবে, ওখান থেকে ধরো গ্লাসে একটুখানি, এই ধরো গ্লাসে এই গ্লাসে ধরো একটুকু খানিক ধরো জল, এই যে পড়ে গেল, জল ছিল। আরে কি হচ্ছে? তাহলে এই যে এইটুকু যে জল নিয়েছিলে, এতে তুমি চেখে একটু দেখবে এর মিষ্টত্বটা কি আলাদা হবে? হুবহু একই হবে না। মানে আমি বলতে পারি যে এত বড় যে গামলার যে সলিউশনের যে চিনির মিষ্টত্ব আর তোমার এইটুকু যে চিনির মিষ্টত্ব, দুজন সমান হবে না? হবে না? তাহলে দেখো ওটা কার উপর নির্ভর করলো না? ভরের উপর নির্ভর করলো, মানে তোমার পরিমাণের উপর নির্ভর করলো না, যে তুমি পরিমাণ এইটুকু নাও বা এত বেশি পরিমাণে নাও,
বা একটা এইটুকু পরিমাণে একটা ছোট্ট একটা শিশিতে নাও, দেখো মিষ্টত্ব কিন্তু সব জায়গায় একই, অর্থাৎ চিনির গাঢ়ত্ব কিন্তু সব জায়গায় একই, তাই না? সুতরাং আমি বলতে পারি যে গাঢ়ত্ব বা ঘনত্ব হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি বা হচ্ছে ভর নিরপেক্ষ রাশি, যেটা কিন্তু ভরের উপর নির্ভর করছে না, তাই না? মানে মাসের উপর পরিমাণের উপর নির্ভর করছে না, তাই গাঢ়ত্ব একটা কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি। মানে এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারবে যে ঘনত্ব সমান কি, ভর ডিভাইডেড বাই হচ্ছে আয়তন, তাই না? একক আয়তনের ভর হচ্ছে তোমার গাঢ়ত্ব। দেখো ভর ইটসেলফ এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি, মানে ভর সাপেক্ষ রাশি, ভর তো ভরের উপর নির্ভর করে, এটা একটা ভর সাপেক্ষ রাশি, এটা হচ্ছে ভর সাপেক্ষ, ঠিক আছে? আর আয়তনও একটা ভর সাপেক্ষ রাশি, ভর সাপেক্ষ রাশি, তোমরা থার্মোডাইনামিক্সে এটা পড়েছো। তাহলে এটা তো তোমরা জানো যে দুটো ভর সাপেক্ষ রাশিকে যদি ভাগ করে দেওয়া হয় সেটা সবসময়ের জন্য ভর নিরপেক্ষ রাশি আসে, তাই না? এই জন্য তো ঘনত্ব একটা ভর সাপেক্ষ রাশি, ভর নিরপেক্ষ রাশি এসেছিল, মানে ঘনত্ব হচ্ছে ভরের উপর নির্ভর করবে না বা পরিমাণের উপর নির্ভর করবে না। এবার দেখো ই সেলে আসো, বাবু এক্ষুনি কি পড়লে, ডেল জি ইকুয়ালস টু মাইনাস এন এফ ই সেল, তাহলে ই সেল সমান আমি কি লিখতে পারি এখানে, ই সেল সমান ডেল জি ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস এন এফ। দেখো ডেল জি তোমরা থার্মোডাইনামিক্সে এটাও পড়েছো যে ডেল জি বা মুক্ত শক্তির পরিবর্তন হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি, মানে হচ্ছে ভর সাপেক্ষ রাশি, ভরের বা হচ্ছে পরিমাণের উপর নির্ভর করে ডেল জি। তাহলে এটা হচ্ছে উপরটা হচ্ছে ভর সাপেক্ষ, ঠিক আছে, ডিভাইডেড বাই এন এফ তো তড়িতের পরিমাণ, এ তো অবশ্যই তো ভর সাপেক্ষ রাশি বা পরিমাণ সাপেক্ষ রাশি, তাহলে এটা হচ্ছে একটা ভর সাপেক্ষ রাশি। তাহলে দুটো ভর সাপেক্ষ রাশির অনুপাত কি হয় গো, ভর নিরপেক্ষ হয়, এক্ষুনি বলেছি না, ঠিক আছে? তাহলে এখানে বলতে পারি ই সেলটা হচ্ছে ভর নিরপেক্ষ রাশি, মানে ভর নিরপেক্ষ বা বলতে পরিমাণ নিরপেক্ষ আর কি, ইন্টেন্সিভ প্রপার্টি বলতে পারি, হ্যাঁ ইন্টেন্সিভ প্রপার্টি বলতে পারি, ইন্টেন্সিভ ইংরেজিতে বলা হয় ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে না? ইন্টেন্সিভ প্রপার্টি। সুতরাং কোষের হচ্ছে তড়িৎ চালক বল কখনো হচ্ছে পরিমাণের উপরে নির্ভর করবে না। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো খুব ইম্পর্টেন্ট একটা কথা এটা। ধরো সাপোজ তুমি গ্যালভানিক সেলে তোমাদের যেই উদাহরণটা দেওয়া আছে ওটাই দেখাচ্ছি, জিঙ্ক প্লাস হচ্ছে কপার 2+ থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2+ প্লাস হচ্ছে কপার, এটা তৈরি হলো। ধরো এই কোষে আমি ধরে নিলাম যে এর ক্ষেত্রে ই সেল হচ্ছে, এই কোষের ক্ষেত্রে ই সেল হচ্ছে এক্স ভোল্ট সাপোজ, হ্যাঁ বলছে এটা যে এই যে সমীকরণে তুমি ধরো উভয় পাশে ধরো সাপোজ একটা পূর্ণ সংখ্যা দিয়ে ধরো গুণ করে দিলে, ধরো এন দিয়ে গুণ করে দিলে, এন গুণ করলে এখানেও এন, এখানেও এন, এখানেও একটা এন গুণ করে দিলে। আচ্ছা এন দিয়ে যদি গুণ করো তাহলে এই ই সেলটাও কি এন দিয়ে গুণ হবে? ই সেলটা কি ই দিয়ে, মানে সবাইকে তো এন দিয়ে গুণ করলে, তাহলে এর করেসপন্ডিং ই সেলটা আগে কি ছিল, এক্স ভোল্ট ছিল, তাহলে সবাইকে গুণ করলে মানে একে একে গুণ করবে? করবে না, কারণ এক্ষুনি আমি বললাম যে এটা ভর নিরপেক্ষ রাশি, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা। তাহলে কখনো তুমি এখানে এক্স ইন্টু এন এই ভোল্টটা করবে না, ঠিক আছে? আগে যেরকম এক্স ভোল্ট ছিল ওই এক্স ভোল্টই থাকবে, ঠিক আছে? এই জন্য এটার অ্যাপ্লিকেশান রয়েছে, পরে যখন অঙ্ক করবে এই সব জিনিসগুলো অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তাহলে ই সেলের সঙ্গে কখনো তুমি এদের সঙ্গে মাল্টিপ্লাই করতে পারো ইলেকট্রন কাটা এটা সেটার জন্য, বাট ই সেলের সঙ্গে কখনো ওই যে গুণ পূর্ণসংখ্যা দিয়ে গুণ করছো ওটাই এর সঙ্গে গুণ করবে না, ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট কথা ছিল, ঠিক আছে? তো মোটামুটি এই অবধি থাকলো, ঠিক আছে? আর তোমরাও সবাই এরপরে যে এক্সাম্পলের যে ম্যাথগুলো রয়েছে সবগুলো ভালো করে দেখবে, আমি পরের লেকচারে আমি করাবো ম্যাথগুলো, ঠিক আছে? সব ম্যাথ বাড়িতে বসে বসে একা নিজের হাতে প্র্যাকটিস করবে। সত্যি না প্র্যাকটিস করলে এগুলো লিখতে পারবে না, দেখবে তুমি একবার করতে যাও অঙ্কগুলো হাতে নিজে লিখে প্র্যাকটিস করবে, না হলে লিখতে গেলে গন্ডগোল চলে আসবে, ঠিক আছে? তাহলে এই অবধি থাকলো, নেক্সট লেকচারে আমরা পরের পার্টটায় কন্টিনিউ করব, ঠিক আছে? ওকে চলো বাই।